পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠানের এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এমন নির্দেশ এই প্রথম। বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6% একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক দুই প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল, যা অবজেকশন আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে, এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে। আপাতত 28 ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক, বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয়, এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন। পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা। আর রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সুপ্রিম নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে বৈঠক। আজ দুপুর 12টার পরে হাইকোর্টে বৈঠক। সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে মুখ্য সচিব, ডিজি, সিইও সহ অন্যান্যরা। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট সংক্রান্ত নথি স্ক্রুটিনির নির্দেশ। রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগে সুপ্রিম নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে বৈঠক। আজ দুপুর 12টার পর হাইকোর্টে বৈঠক। সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে মুখ্য সচিব, ডিজি, সিইও সহ অন্যান্যরা। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট সংক্রান্ত নথি স্ক্রুটিনির নির্দেশ। আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা কার্যত অসম্ভব। এখনো স্ক্রুটিনের কাজ বাকি। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ ভোটার তালিকা প্রকাশে দেরি, বিধানসভা ভোটেও দেরি। আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা কার্যত অসম্ভব। এর কারণ একাধিক। শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি। বহু ভোটার শুনানির সময় যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয়। এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। এটা মাইক্রো অবজারভারদের
সুপার যাচাই প্রক্রিয়া। নথি যাচাই করার পরেও প্রায় 5 লক্ষ ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জেলা শাসকরা। প্রায় 25 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ইআরও এবং এইআরওরা। কমিশন মনে করছে এখনো প্রায় 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য, কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে। এই পরিস্থিতিতে যোগ হয়েছে আরো একটি বিষয়, সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই নিয়ে শনিবার তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের সিইও এবং নোডাল অফিসারের সঙ্গে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার্যত অসম্ভব। অর্থাৎ ভোটার তালিকা দেরিতে, ভোটও দেরিতে। এখন এটাই সবথেকে বড় প্রশ্ন, এত সংখ্যক ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি আদৌ সম্ভব শনিবারের মধ্যে, নাকি এর জন্য ফের সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে? যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় প্রয়োজন হলে সময় বাড়াতে হবে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। সরকারি পোর্টালে মৃত, তাই পাচ্ছেন না তপশিলি বন্ধুর 1000 টাকা। অভিযোগ পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি। আর এতে বিপাকে পড়েছেন খড়িবাড়ির জ্যোৎস্না মণ্ডল। আবার হাওড়ায় একজনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলেই অভিযোগ। শিলিগুড়ির খড়িবাড়ির বারাসাত ভিটা, এখানকার বাসিন্দা জ্যোৎস্না মণ্ডল, বয়স 72। সরকারি পোর্টালে তিনি মৃত, তাই সরকারি সুযোগ সুবিধা বন্ধ। অভিযোগ, 2024 সালের মার্চের পর থেকে জ্যোৎস্নার অ্যাকাউন্টে তপশিলি বন্ধুর 1000 টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, তাই তপশিলি বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে না। জ্যোৎস্নার দাবি, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে বারবার জানিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি 2 বছর থেকে ভাতাটা পাইতেছি না। আমি একটা অসুস্থ মানুষ, আমার খুব অসুবিধা হইতেছে। কেন ভাতাটা পাইতেছি না, এত দৌড়াদৌড়ি করতেছি সব জায়গায়। আপনাদের কাছে আবেদন করছি, যেমনি হোক আমার ভাতাটা যত তাড়াতাড়ি চেষ্টা করুন। আমি তো বাঁচা আছি, কেন আমার মৃত্যু দেখায়, কিংবা আমার বাজে কথা বলে। 2 বছর থেকে বন্ধ। 12 মাস আমার ওষুধ লাগে, আমি ওষুধ ছাড়া একদিন চলতে পারি না। ওনারা কালকে এসেছিলেন, যত খবর পেলাম, তো এই অভিযোগটা জানিয়েছেন। তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওনাকে বললাম যে একটা চিঠি করতে, অ্যাপ্লিকেশন করতে, তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব। সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে। উনি এখন চিঠি দিক, আমরা তো জানতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে। চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেব। হাওড়ার হালদারপাড়ার বাসিন্দা কবিতা দাস 2021 সালের লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেন। তার দাবি, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এরপর একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও কাজ হয়নি। সম্প্রতি তিনি এক আইনজীবীর দ্বারস্থ হন, তিনি খোঁজ খবর নেন। কবিতা দাসের দাবি, তখনই জানতে পারেন 2021 সালেই তার আবেদন মঞ্জুর হয়েছে, তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে, যার নাম কে দাস। এ নিয়ে সমাজ কল্যাণ দপ্তরের দ্বারস্থ হন কবিতা। তার অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। স্টেটমেন্ট থেকে তখন আমি দেখছি যে এরকম আমার
টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। সরকারি তখন আমি সমাজ কল্যাণ দপ্তরে তার আগেই গেছি, আমি 5 বছর কেটে গেল, আমি দুয়ারে দুয়ারে ঘুরলাম। আজকে আমি সমাজ কল্যাণ দপ্তরের কাছে গেলে আজকে সমাজ কল্যাণ দপ্তর আমাকে দূর দূর করে তাড়ায়, কারণ আমি নাকি বিরক্ত করি। আমি কেন পাবো না? দিতে আমাকে টাকা দিচ্ছে, তাহলে আমার টাকাটা যদি অন্য লোক পায় তাহলে আমাকে নতুন করে করতে হবে কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, এত লক্ষ লক্ষ লোক পাচ্ছে, লক্ষ লক্ষ মহিলা পাচ্ছে, উনি পাচ্ছেন না, এটা তো মানে আশ্চর্যজনক ব্যাপার। তো উনি যদি যোগাযোগ করতে পারেন আমরা তাহলে ব্যবস্থা নিতে পারি, আমরা বলে দেখতে পারি কিভাবে কি ডিএমকে বলে দেবো। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পানিহাটিতে বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিদ্যালয়, এই স্কুলের জমি নিয়ে জলঘোলা। বিজেপির অভিযোগ, স্কুলের জমি নিজের এবং পরিবারের নামে মিউটেশনে করেছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি অবশ্য মানতে নারাজ। আবার মালদায় স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানে রয়েছে বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়। এই স্কুলের ট্রাস্টি বোর্ডের সভাপতি পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এমন একটি স্কুল 4 বছর ধরে বন্ধ, সেই স্কুলের জমি নিয়ে বিতর্ক। সুর চড়িয়েছে বিজেপি। তাদের অভিযোগ, স্কুলের জমি নিজের এবং পরিবারের নামে মিউটেশন করিয়ে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আপনি সম্পূর্ণ লাইব্রেরি গ্রন্থাগারটাকে ভেঙে মাটিতে মিশিয়ে দিয়ে চলছে। পৌর প্রধানকেও আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পূর্ণ অন্ধকারে রেখে 13 তারিখ মিউটেশনের পেপার বার করেন, সেনবাড়ির মিউটেশনের কপি বার করেন। আপনার মেয়ে, বড় কন্যা ছন্দা ঘোষের নাম তাহলে জমির রেজিস্ট্রেশনে কি করে এলো? আপনার প্রয়াত ভাই স্বপন ঘোষ, তার নামে কি করে জমিটা রেজিস্ট্রি হলো নির্মল বাবু? একটি স্কুল, প্রতিবন্ধী স্কুল, তার জমি যেভাবে ছিল ঠিক সেইভাবেই আছে এবং তার মিউটেশন পৌরসভা দেয় না, ওটা মিউটেশন দেয় ল্যান্ড অ্যান্ড রেল রিফর্মস, এবং সেটা বিএলআরও দপ্তর দেয়, এবং সেটা আমরা 23 সালে পেয়েছি। তার আগে আমরা রেজিস্ট্রেশন করেছি। এতে কোনো ব্যক্তিগত কিচ্ছু নেই, সবটাই হচ্ছে সোসাইটি, এবং এটা নিয়ম সোসাইটির। একজন থাকতে হবে সভাপতি আছে। বিশেষভাবে সক্ষমদের স্কুলের জমি নিয়ে বিতর্ক, এ নিয়ে আধিকারিকের থেকে তথ্য তলব করেছেন পানিহাটির পুরপ্রধান। আমরা এটা পেয়েছি একটা কাগজ, আমি শুক্রবার মিউটেশন হয়েছে, আমি শনিবার জানতে পেরেছি। আমি জেনে সঙ্গে সঙ্গে আমার মিউটেশন ডিপার্টমেন্টে যিনি আছেন সমীর গাঙ্গুলি এবং মিন্ময় দেব এবং এক্সিকিউটিভ অফিসার যেহেতু নোডাল, তাকে আমি জানতে চেয়েছি কি ঘটনাটা ঘটেছে তার ডিটেলসটা, এবং আমি অলরেডি একটা তাদের নামে চিঠি ইস্যু করেছি যে আমাকে লিখিতভাবে জানানো হোক এই হোল্ডিং নাম্বারে কি ঘটনা আছে বা কি হয়েছে তার ডিটেলসটা। মালদার বামনগোলায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র, এখানকার জমি দখলের অভিযোগ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের জমির একাংশ টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তৈরি হয়েছে ঘর। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, তারা বিডিওর কাছে নালিশও করেছেন। 1 বিঘার মতো জমি যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। ওই টোটাল জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। এই যে পাড়ার সমাধানে একটা এসেছিলো, টাকা এসেছিলো বুধভিত্তি, ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয়, এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দেব এবং মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।